আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা একটা আই ওপেনিং ভিডিও হতে পারে যদি আপনার কাছে ভালো লাগে বা আপনি যদি জিনিসটা বুঝতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান মার্কেট, বাংলাদেশের মার্কেট, ইনভেস্টমেন্ট কেমন হওয়া উচিত বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এই বিষয়গুলো একটু আলোচনা করব। শুরুতেই আমরা ইন্ডিয়ান মার্কেটের যে মেইন ইন্ডেক্স, যেটাকে আমরা সেন্সেক্স বলি, সেটার টেকনিক্যাল চার্ট দেখতেছি। এই টেকনিক্যাল চার্টে আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে আমরা অনেকেই জানি যে মার্কেট তো অনেক অনেক দূর বেড়েছে। আমরা জানি যে গত ৪-৫ বছরে ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউয়াসলি উপরেই গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশে অনেকেই অনেক কিছু বলেছেন যে ইন্ডিয়ার মার্কেট বেড়ে যায়, শ্রীলঙ্কার মার্কেট উপরে উঠে, পাকিস্তানের মার্কেট উপরে উঠে, বাট বাংলাদেশের মার্কেট উপরে উঠতে পারে না। এই কথা সবগুলোই সত্য। তো তারপর আমি অন্য একটা কনটেক্সটে আজকে একটু কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, এই চার্টে আপনি যদি তাকান তাহলে বুঝবেন যে সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে ইন্ডিয়ার মার্কেট কিন্তু ফল করতেছে। আমি যদি সেপ্টেম্বর থেকে কাউন্ট করি তাহলে ওখানে ৩ মাস, এখানে ৩ মাস বা ২ মাস, তাহলে সর্বসাকুল্যে ৫ মাস ধরে ইন্ডিয়ার মার্কেট কিন্তু ডাউন হচ্ছে এবং উপরে সে একটা টপ এরিয়া ক্রিয়েট করেছে এবং ইন্ডেক্স কিন্তু ফুল ফ্লেজে ডাউন ট্রেন্ডে আছে বা শর্ট টার্মে অ্যাটলিস্ট ডাউন ট্রেন্ডে রিভার্স করেছে, সেটা তো আমরা চার্টে দেখতেই পারতেছি। তো ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কেট ছিল প্রায় ৮৬,০০০-এর কাছাকাছি, বর্তমানে আছে হচ্ছে ৭৪,০০০। ওর 20 ডেজের মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন হয়েছে ৮৩,০০০ এবং 50 ডেজের মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন করেছে ৮২,০০০-এ এবং এইখানে যদি আমরা ধরি ৭৮,০০০-এ ও ২০০ দিনের মুভিং অ্যাভারেজ ব্রেক করেছে। সো মোমেন্টাম যারা বুঝি তারা অলরেডি জানি যে ইন্ডিয়ার মার্কেট ডাউন ট্রেন্ডের যে মোমেন্টাম সেটা চালু করেছে এবং খুব বেশি পড়ছে এটা বলা যাচ্ছে না। আমরা যদি গত ৪-৫ বছরের ইতিহাসে দেখি তাহলে খুব একটা যে ডাউন হয়েছে ব্যাপারটা তা না, বাট ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে এবং টেকনিক্যাল চার্টে দেখলে বুঝতেছি যে এটা অনেক দূর নামার একটা সম্ভাবনা আছে। আর যদি প্রাইস অনেক দূর নাও নামে, অ্যাটলিস্ট ও দীর্ঘদিন কারেকশন করবে। মানে ফার্স্ট একটা শেয়ারের বা ইন্ডেক্সের প্রথমে প্রাইস কারেকশন হবে, তারপরে সে টাইম কারেকশন করবে। তো ইন্ডিয়ার মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এটা নিয়ে আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি, যারা ইন্ডিয়ান স্টক মার্কেট ফলো করি, তারা অনেকেই দেখতেছি যে আপনারা জানেন যে ইন্ডিয়ান মার্কেটের যারা বোদ্ধা আছে বা ইন্ডিয়ান মার্কেট রিলেটেড যত চ্যানেল আছে সবাই কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা অলরেডি তারা শুরু করেছে। সো এখন এই সিচুয়েশনটা আসলে কতটা গভীর এটা আমরা একটু বোঝার চেষ্টা করব এবং এই ইন্ডিয়ান মার্কেটের এই সিচুয়েশন থেকে বা এই সিনারিও থেকে আমাদের টেকওয়ে কি হতে পারে বা আমরা কি শিক্ষা নিতে পারি, এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি আমার মতো করে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমরা যদি ইতিহাস দেখি তাহলে ইন্ডিয়ার সেন্সেক্স সবসময় খুব ভালো পারফর্ম করেছে। ইন্ডিয়ার সেন্সেক্স যদি ১৯৮১ থেকে ২০২৩ পর্যন্ত বা ২৪-এর শেষ পর্যন্ত আমরা যদি দেখি তাহলে মোটামুটি ৮১ থেকে ৯০ দশকে ওরা বছরে 21.60% সিএজিআরে গ্রো করেছে। ৯১ থেকে ২০০০-এ ১৪%, ২০০১ থেকে ২০১০-এ ১৭% গ্রো করেছে। হিউজ একটা গ্রোথ। তবে সবচাইতে কম গ্রোথের যে দশক সেটা ছিল ২০১১ থেকে ২০২০, মাত্র 8.80%। আর ২০২১-এ করোনার পরে ২০২১ থেকে ২৩-এ তারা ১২.৪০% করে সেন্সেক্স গ্রো করেছে এবং যদি আমরা শুরু থেকে চিন্তা করি, সেন্সেক্স যেদিন শুরু করেছিল সেদিন থেকে যদি আমরা আজ পর্যন্ত হিসাব করি, ওভারঅল 15.20% করে সেন্সেক্স গ্রো করেছে। তবে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার অনেক নিউজ পেপার বলতেছে যে নিফটি এখন ডেঞ্জার জোনে আছে, আর একটু যদি ব্রেকডাউন করে বা আরেকটু যদি ড্রপ করে তাহলে গত ২৮ বছরের রেকর্ড ব্রেকিং ক্র্যাশ হিসাবে তারা এটাকে গণ্য করবে। এখন এইটা হওয়ার জন্য যে ঘটনা ঘটেছে বা এটা হওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে ওদের যে ফরেন ইনভেস্টর তারা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার অফলোড করেছে। ২০২৪-এর অক্টোবর পর্যন্ত মোটামুটি ফরেন ইনভেস্টররা ২ লাখ কোটি রুপির পরিমাণ শেয়ার তারা কিন্তু মার্কেটে সেল করে অফলোড করে চলে গেছে এবং এটা হইছে মূলত ওদের যে কারেন্সি সেটা কিন্তু ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে, এটা একটা কারণ। ডলারের বিপরীতে টাকা বা রুপি যখন উইক হয়ে যায় তখন আসলে ফরেন ইনভেস্টররা টাকা পুল আউট করে অন্য দেশে নিয়ে যাবে বা ইউএস ট্রেজারি বন্ডে রাখবে, এটাই মোটামুটি স্বাভাবিক কথা। তো এইটারই যদি আমরা এক্সটেন্ডেড আরেকটু আলোচনা করি তাহলে দেখেন নিফটি গত ৫ মাস ধরে ডাউনে যাচ্ছে এবং এই জিনিসটা রেয়ার একটা সাইট, কারণ এইটা ঘটনাটা এরকম ৫ মাস ধরে ডাউনে যাওয়ার ঘটনাটা লাস্ট ঘটেছিল ১৯৯৬ সালে। সেই সময়ে আমরা দেখেছি যে ১৯৯৪ থেকে ৯৫ এই টাইমে নিফটি প্রায় 31% ফল করেছিল ৮ মাসের একটা পিরিয়ডে। বর্তমানে
ওদের যে ইন্ডেক্স সেটা কিন্তু 11% ফল করেছে গত 24 অক্টোবর থেকে। সো 31% পর্যন্ত ফল করবে কিনা আমরা জানি না, বাট স্ট্রেইট 5 মাস ধরে অলরেডি ফল করা শুরু করছে, যেটা কিন্তু তারা প্রায় গত 96 সালে দেখেছিল। তার আগে কিন্তু এরকম ফল ইন্ডিয়ান মার্কেট কখনোই দেখে নাই। মার্কেটের যে কি কন্ডিশন এটা বোঝার জন্য আমরা আরো একটা রিপোর্ট আমরা এখানে দেখাচ্ছি যে ইন্ডিয়াতে যে হিন্দুস্তান ইউনিলিভার, তারপরে ইন্ডিয়ান টোবাকো কোম্পানি আইটিসির মতো এফএমসিজি কোম্পানিগুলোও কিন্তু এই মার্কেটে স্টকের প্রাইস ধরে রাখতে পারতেছে না। মানে আমরা সাধারণত জানি যে এইচইউএল, আইটিসি, এফএমসিজি যে স্টকগুলো আছে এগুলো সাধারণত যেমন ধরেন এশিয়ান পেইন্ট, এইচডিএফসি ব্যাংকের মতো যে ব্লু চিপ কোম্পানিগুলো আছে সাধারণত মার্কেট ক্র্যাশের সময় তাদের প্রাইস ধরে রাখতে পারে। এবার কিন্তু গত 20 বছরের ইতিহাসে এই প্রথম এরাও কিন্তু প্রচুর পরিমাণে ফল করতেছে। গত 20 বছরে এই ঘটনা ইন্ডিয়ার মার্কেটে হয় নাই। এটার পিছনে কি কারণ থাকতে পারে? এই কারণে ওদের যে বিভিন্ন পত্রপত্রিকা বলতেছে যে ইন্ডিয়াতে মানুষের পারচেস পাওয়ার অনেকটাই কমে গেছে। তার মানে ইন্ডিয়াতে 150 কোটি লোকের মধ্যে 100 কোটি লোকের ওই ভাত কাপড়ের পিছনে খরচ করার বাইরে আসলে আর কোনো টাকা নাই, যার কারণে এফএমসিজি শেয়ারগুলোও কিন্তু টিকতে পারতেছে না, বা এই কোম্পানিগুলোর কর্পোরেট আর্নিংসও কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। তার মানে ইন্ডিয়ার যে ইকোনমি এখানে কিন্তু একটা বিশাল বড় একটা গ্যাপ তৈরি হয়েছে ধনী এবং গরিবের ভিতরে। বাংলাদেশের মতো একই সিস্টেম। সো ওখানেও কিন্তু ওদের 150 কোটি জনগণের ভিতরে 100 কোটি জনগণই মাত্র তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলাতেই ঠিকমতো খরচ করতে পারতেছে না। বাকি অন্য প্রোডাক্ট কনজিউম করার তো কোনো প্রশ্নই উঠতেছে না, যার কারণেই কিন্তু এই এফএমসিজি শেয়ারগুলোও বা এফএমসিজি কোম্পানির আর্নিংসও কিন্তু কমে যাচ্ছে। এবং ইন্ডিয়ার মার্কেট 2025 সালের 2 মাসে অলরেডি $520 বিলিয়ন মার্কেট ক্যাপিটাল তারা কিন্তু ইরোশন দেখেছে। এবং এই যে $520 বিলিয়ন মার্কেট ক্যাপ যে কমে গেল, এটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জিডিপির চাইতেও কিন্তু অনেক বেশি টাকা। সো ইন্ডিয়ার মার্কেট কিন্তু মারাত্মকভাবে ফল করেছে এবং স্টিল ফলিং, এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো ইন্ডিয়ার মার্কেট কিন্তু অনেক পপুলার ছিল, কারণ ইন্ডিয়ার মার্কেটে আমরা ওদের ইয়াঙ্গার যে ইন্ডিয়ান্স যারা কম বয়সী মানুষজন তাদের 45% কিন্তু স্টক মার্কেটটাকেই প্রাইমারি ইনভেস্টমেন্ট চয়েস হিসাবে তারা কিন্তু বেছে নিয়েছিল গত 15-20 বছরে। যার কারণে ওদের প্রচুর পরিমাণে নতুন বিও অ্যাকাউন্ট ওপেন হয়েছে, নতুন এসআইপি ওপেন হয়েছে, বিধায় ওদের মার্কেট কিন্তু বুম করেছে বা বাবল হয়েছে, আমরা যেভাবেই বলি না কেন। তার মানে ইন্ডিয়ার মার্কেটের ইয়াং জেনারেশনের ভিতর ইয়াং পিপলদের 45% মার্কেটটাকেই বেছে নিয়েছিল প্রাইমারি ইনভেস্টমেন্ট চয়েস হিসাবে। বাংলাদেশে এটা কিন্তু টোটালি উল্টো একটা ব্যাপার। বাংলাদেশে ইয়াং পিপল কেন, বাংলাদেশে কেউই আসলে স্টক মার্কেটটাকে ইনভেস্টমেন্টের জন্য প্রাইমারি ইনভেস্টমেন্ট চয়েস মনে করে না। বাংলাদেশের এখনো বেশিরভাগ মানুষ ব্যাংকে ডিপিএস করে, আর যাদের টাকা আছে তারা জমিতে বিনিয়োগ করে বা ফ্ল্যাটে বিনিয়োগ করে, কেউই স্টক মার্কেটটাকে সেইভাবে ইনভেস্টমেন্টের জায়গা হিসেবে প্রিফার করে না। আমাদের দেশে টোটাল বিও অ্যাকাউন্ট অ্যারাউন্ড 14 লাখ 14 লাখ বিও অ্যাকাউন্ট আছে। এর মধ্যে যদি এক একজনের আমি যদি 2টা করেও বা 3টা করেও যদি আমরা বিও অ্যাকাউন্ট ধরে নেই যে মাল্টিপল বিও অ্যাকাউন্ট মেনটেন করছে একজন করে মানুষ, তাহলে বাংলাদেশে মোটামুটি ইউনিক পার্টিসিপেন্ট বড় জোর মার্কেটে 5 লাখ আছে। তাহলে পুরো 18 কোটির জনগণের দেশে 5 লাখ মাত্র পিপল মার্কেটে পার্টিসিপেট করতেছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের দেশে মার্কেটে কারো মনোযোগ নেই, বা মার্কেটটা আসলে এখনো আমরা কেউই লুক্রেটিভ বানাইতে পারি নাই। ইন্ডিয়াতে কিন্তু এটা অলরেডি লুক্রেটিভ, যার কারণে প্রচুর পরিমাণে বিও অ্যাকাউন্ট ওপেন হয়েছে, প্রচুর পরিমাণে এসআইপি ওপেন হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে মানি ফ্লো মার্কেটে এসছে, বিধায় না গত 5 বছরে এই মার্কেটটা এত বেশি আপ হয়েছিল। তবে রিসেন্টলি আমরা যেটা দেখতেছি এসআইপি কিন্তু ড্রপ করতেছে, অর্থাৎ নতুন যে পরিমাণ এসআইপি তে টাকা ঢুকতেছে তার চাইতেও উইথড্র কিন্তু বেশি হচ্ছে বা ড্রপ বেশি হচ্ছে। মানে সবাই খুলেছিল ডিপিএস এসআইপি 5 বছরের জন্য, কিন্তু তারা 5 মাস, 6 মাস, 1 বছর বা 1.5 বছরের মধ্যেই এসআইপি ক্লোজ করে দিচ্ছে। তো নতুন এসআইপি ওপেনের চাইতে ক্লোজের পরিমাণ কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ মার্কেট বেয়ারিশ হওয়ার কারণে ইন্ডিয়ার মার্কেটেও কিন্তু এসআইপি বন্ধ হচ্ছে এবং মানুষের শেয়ার বাজারের প্রতি যে আস্থা সেটা কিন্তু একটু একটু করে কমে যাচ্ছে। আর সবচাইতে অ্যালার্মিং যে জিনিসটা সেটা হচ্ছে এফএনও এডিকশন। ইন্ডিয়ান ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী ইন্ডিয়াতে ফিউচার অ্যান্ড অপশন বা ডে ট্রেডিং এর একটা এডিকশন চলতেছে। ইয়াং জেনারেশন কিন্তু এই ডে ট্রেডিং এর দিকে ঝুঁকে গেছে অলরেডি, এবং অলরেডি 1.1 crore ট্রেডার্স তারা গত 3 বছরে 1.8 লাখ crore টাকা কিন্তু লস করেছে মার্কেটে এই ডে ট্রেডিং করতে গিয়ে। এটা কিন্তু সেবির ডাটা, মানে ওদের যে বিসেক, ওদের ইন্ডিয়ার যে বিসেক যেটাকে সেবি বলা হয়, সেই ডাটা অনুযায়ী, তাদের ডাটা অনুযায়ী ইন্ডিয়াতে 1.1 crore মানে 1,10,00,000 ট্রেডার এই এফএনও ট্রেডিং বা ডে ট্রেডিং করতে গিয়ে গত 3 বছরে 1.8 লাখ crore টাকা তারা কিন্তু বাজারে লস করেছে।
এবং এটার যদি আমরা আরো সেগ্রিগেশনটা দেখি তাহলে এই এফএনও ট্রেডারদের প্রথম টপ 3.5% ট্রেডার কিন্তু প্রচুর পরিমাণে লস করছে। তাদের অ্যাভারেজে তারা 28 লাখ টাকা করে এক একজন লস করছে গত 3 বছরে। আর মাত্র 7.2% ইন্ডিভিজুয়াল ট্রেডার তারা মোটামুটি প্রফিট মেক করতে পারছে। তার মানে এই এফএনও ট্রেডিং বা ডে ট্রেডিং এ কিন্তু ইন্ডিয়ার মার্কেট বুল ছিল, আমরা অনেকেই জানি। সো ইন্ডিয়ার মার্কেট গত 5 বছর ধরে বুল হয়েছে 16,000 বা 17,000 থেকে। ইন্ডেক্স ওদের সেন্সেক্স 84,000 বা 86,000-এ গেছে, কিন্তু তারপরও দেখেন এই ডে ট্রেডার বা চরম টাইপের ট্রেডিং যারা করছে তারা কিন্তু 100 জনের ভিতরে মাত্র 7.2 জন মোটামুটি প্রফিট মেক করতে পারছে। বাকি 92.8% প্রায় 93% মানুষ লস করছে। এবং তাদের মধ্যে টপ 3.5% কিন্তু এক একজন 28 লাখ টাকা করে মিনিমাম লস করেছেন। তো এই জায়গাটা আসলে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের দেশেও কিছু মানুষজনের টেন্ডেন্সি এরকম আছে, তারা বলার চেষ্টা করে যে বাংলাদেশে ডে ট্রেডিং কবে চালু হবে, বাংলাদেশে এফএনও ট্রেডিং কবে চালু হবে। তো তার মানে তারা প্রতিদিন কিনবে, সকাল 10টায় কিনে 11টায় বিক্রি করবে, 12টায় কিনে 1টায় বিক্রি করবে এবং শর্ট সেল করবে। এরকম বিভিন্ন ধরনের তাদের টেন্ডেন্সি আছে এবং তারা মনে করতেছে ইন্ডিয়ার মার্কেট যেহেতু বুল ছিল সবাই বোধহয় প্রফিটেবল হয়েছিল। এখন তো আপনি বুঝতেছেন যে এই এফএনও ট্রেডিং করে 1.1 ক্রোর ট্রেডাররা টোটাল 1.8 লাখ কোটি টাকা 3 বছরে লস করছে এই এফএনও ট্রেডিং বা ডে ট্রেডিং করতে গিয়ে। এবং এদের মধ্যে মাত্র 7% মানুষ মোটামুটি প্রফিট মেক করছে, বাকি 93% মানুষ কিন্তু লস করছে। সো বাংলাদেশেও এই এফএনও বা ডে ট্রেডিং চালু হলে আপনি যে প্রফিটের মুখ দেখে ফেলবেন, এটা ভাবা কিন্তু আসলেই একটা বোকামি। কারণ এফএনও ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং এটা কাইন্ড অফ এডিকশন, কাইন্ড অফ গ্যামলিং। সো এর বাইরে অন্য কিছু নয়। তো এখান থেকেই আমরা এখন আলোচনাটা একটু বাংলাদেশের মার্কেটে নিয়ে আসব। তো এফএনও ট্রেডিং এর যে লসটা ইন্ডিয়ার মার্কেটে হলো গত 3 বছরের, ট্রেডাররা যে হিউজ পরিমাণ লস করলো, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? বা ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশ থেকে এসআইপি বন্ধ হওয়া থেকে শুরু করে সবকিছু মিলে আমরা আসলে কি বুঝতে পারি, বা এই ব্যাপার থেকে আমাদের টেকওয়ে গুলো কেমন হতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এ পর্যায়ে আপনাকে আমরা যে স্ক্রিনটা দেখাচ্ছি, এখানে বৃহস্পতিবার মার্কেটে কোন শেয়ারগুলা টপ 10 বা টপ 20 গেইনারে ছিল সেটার একটা লিস্ট আমরা দেখতেছি। তো আমরা স্ক্রিনে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে টপ গেইনার। তো আমরা যদি টপ 25 গেইনার দেখি, গত বৃহস্পতিবারের মার্কেটে গেইনার লিস্টে 25টা কোম্পানি যদি দেখেন তাহলে অনেকগুলো জেড কোম্পানি বা বি কোম্পানি বা এসএমই কিন্তু দেখতে পারতেছেন। তার মানে এসএমই আমি যদি এ ক্যাটাগরি খুঁজি প্রথম 25টার ভিতরে, তাহলে বড়জোর পাবো হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তার মানে 25টা টপ 25 গেইনারের ভিতরে মাত্র 8টা স্টক হচ্ছে এ ক্যাটাগরি, বাকিগুলা বেশিরভাগই জেড, আর কিছু আছে বি ক্যাটাগরি, আর কিছু আছে এসএমই মার্কেটের। তো তাহলে আমরা বুঝতেছি যে মার্কেটে আমাদের মনোযোগ কিন্তু এই জেড ক্যাটাগরির দিকেই। তার মানে আমাদের দেশেও মানুষজন কিন্তু ভ্যালু ইনভেস্টিং যে করে না, ভালো শেয়ারে যে লং টার্মের ইনভেস্টমেন্টের যে থিঙ্কিং তাদের যে নাই, তারা যে এই এই যে দুর্বল ফান্ডামেন্টালের শেয়ারেই যে তাদের ফোকাস, এটা কিন্তু আমরা এখানে প্রমাণ পাচ্ছি। এবং মার্কেট যখন যখন খারাপ থাকে বা যখন মার্কেট ক্র্যাশ করে, বা আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই জেড ক্যাটাগরিতেই শেয়ারগুলা ভালো করে, বা আমরা দেখি যে টপ 10 গেইনারের সবসময় মোটামুটি ঘুরে ফিরে জেড ক্যাটাগরি থাকে। এই কারণে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের মনে হয় মার্কেট তো এসব ভ্যালু ইনভেস্টিং এর কথা বলে লাভ কি, মার্কেটে তো খালি খারাপ শেয়ারেরই দাম বাড়ে। এই হচ্ছে আমাদের মূল হচ্ছে থিঙ্কিং বাজারে, যার কারণে আমাদের দেশের মানুষজন অন্য সব জায়গায় সে বেছে বেছে ভালো জমিতে ইনভেস্ট করে, ভালো প্রোডাক্টে ইনভেস্ট করে, ভালো জায়গায় ফ্ল্যাট কিনে জেনুইন গোল্ড কেনার চেষ্টা করে। কিন্তু শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটে আসলে তারা ফান্ডামেন্টাল বাদ দিয়ে এই জেড ক্যাটাগরি বা বাজে কোম্পানি বা জাং কোম্পানি কেনার জন্য তারা অস্থির হয়ে যায়, কারণ তারা মনে করে এগুলাই দাম বাড়ে। হ্যাঁ, শর্ট টার্মে যদি দেখেন হয়তো বা ঘটনা আমি জানি না, আমি তো কখনোই এগুলা কেনার ব্যাপারে কখনোই অ্যাডভোকেসি করি না। তো আমার কথা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং এর এটা অ্যাডিকশন, এইটা আমাদেরকে বুথ করে রাখা হচ্ছে এই দুর্বল মৌলভিত্তিক শেয়ারে। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই বুথ হয়ে থাকে এই এই দুর্বল মৌলভিত্তিক শেয়ারে, বিধায় তারা কিন্তু লুজার হয়। বাংলাদেশের মার্কেটেও যে আমরা সবাই যে প্রফিট মেক করতেছি তা না, আমাদের মার্কেটেও ওই বড়জোর 10% সমান সমানে আছে বা প্রফিটে আছে, আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাজারে লসে আছে। এবং এই লস থাকার পিছনের মূল কারণটা কিন্তু তাদের এই এই জাং শেয়ারে বা দুর্বল মৌলভিত্তিক শেয়ারে এই ইনভেস্টের কারণেই
কারণেই কিন্তু ঘটনাগুলো ঘটে। তো এখন এই বাংলাদেশের মানুষজনকে এই যে শর্ট টার্ম ট্রেডিংয়ে যে প্রলুব্ধ করা হয়, কিভাবে করা হয় তার যদি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিজনেস স্ট্যান্ডার্ডের রিসেন্ট একটা নিউজে দেখলাম যে আমাদের দেশে যে শেয়ারগুলোকে ডিলিস্টিং করার জন্য ডিএসসি বারবার বলতেছে, বা ডিএসসির যে লিস্ট যেখানে তারা বলতেছে যে শেয়ারগুলো যখন তখন ডিলিস্টিং হতে পারবে, সেই শেয়ারগুলোতেই আমরা ঘুরে ফিরে বারবার কিন্তু ইনভেস্টমেন্টে যাই। এবং ডিএসসি যে কেন এগুলোকে ডিলিস্টিং করেন আমরা জানি না। যেমন প্রেজেন্ট যে ক্রাইটেরিয়া ডিলিস্টিং এর, সেখানে বলা আছে কোনো কোম্পানি যদি 5 বছর ধরে ডিভিডেন্ড পে না করে তাহলে তাকে ডিলিস্টিং করা যাবে। আবার যদি কেউ 3 বছর ধরে এজিএম না করে সেটাও ডিলিস্টিং করা উচিত, এবং প্রোডাকশন যদি কারো 3 বছর ধরে বন্ধ থাকে তাহলে কিন্তু তাকে ডিলিস্টিং করার কথা করা যেতে পারে। এবং এরকম অনেক শেয়ার আছে যারা 5 বছর ধরে ডিভিডেন্ড দেয় না, 3 বছর ধরে এজিএম করে না, বা 3 বছরের বেশি সময় ধরে তাদের প্রোডাকশন কিন্তু বন্ধ, এরপরও এই শেয়ারগুলাকে কিন্তু ডিলিস্টিং করা হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট এগুলাকেই কিন্তু আমরা জাঙ্ক শেয়ার বলতেছি, দুর্বল মৌলভিত্তিক শেয়ার বলতেছি। কিন্তু আমরা দেখতেছি যে শেয়ারগুলা ডিলিস্টিং হয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার কথা, ঘুরে ফিরে ওই শেয়ারগুলাই টপ 10 গেইনারে বা টপ 20 গেইনারে হওয়ার হামেশাই আমরা দেখতেছি। অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশের বিনিয়োগকারীরা কিন্তু ওই শেয়ারগুলোর দিকেই ঝুঁকে যাচ্ছে। বিনিয়োগকারী বলতে যারা আসলে শর্ট টার্মে ট্রেডিং করার চিন্তা করে, বা স্পেকুলেশন করে, বা না জেনে বুঝে যারা মনে করে ক্যাপিটাল মার্কেট এটা গ্যামলিং এর জায়গা, এখানে আসলে নিউজই সবকিছুতে কাজ করে, ভালো শেয়ার কিনে লাভ হয় না, এই টাইপের লোকজনই সংখ্যা বেশি। আনফরচুনেটলি এনারাই কিন্তু এই ডিলিস্টিং হয়ে যাবে কোম্পানিগুলোকেই কিন্তু তারা কিনতেছে। সো ডিএসসির এখানে আমরা আশা করি যে রেগুলেটর এই দুর্বল কোম্পানিগুলোকে ডিলিস্টিং করে দেওয়ার ব্যবস্থা করা উচিত, তা না হলে এই কোম্পানিগুলোতে আমাদের মানুষজন ইনভেস্ট করে ভবিষ্যতে আরো অনেক লসের শিকার হবে। তো এই স্টকগুলোকে যে আমাদেরকে ইনভেস্ট করে আমাদেরকে খাওয়ানো হয়, বা আমাদেরকে ট্র্যাপে ফেলে এই স্টকগুলোতে যে ঢুকানো হয়, এটার কয়েকটা কারণে কিন্তু ঢুকে। মানে আমাদেরকে নিউজ দেওয়া হয় এবং রিউমার ছড়ানো হয় ম্যানিপুলেশন করার জন্য যে এই স্টকগুলার নিউজ আছে। যেমন কি নিউজ, মানে একটা কোম্পানি 5 বছর ধরে ডিভিডেন্ড দিচ্ছে না, হুট করে আপনাকে কোনো না কোনো সোর্সে নিউজ আসবে যে এই কোম্পানির মালিকানা চেঞ্জ হবে, ঠিক আছে, যে অমুক সিরামিক বন্ধ হয়ে যাবে, এই সিরামিক অমুক গ্রুপ কিনে নিবে। এইরকম চটকদার কিছু নিউজ বাজারে ঘোরাফেরা করে, যার কারণে এটা শুনে আমরা কিনে ধরা খাই। আবার আরেক ধরনের রিউমার কি হয়, টেক ওভার হবে, মানে মালিকানা পরিবর্তন হবে, বা একটা কোম্পানিকে আরেকটা কোম্পানি টেক ওভার করবে, অথবা একটা কোম্পানি দীর্ঘদিন ধরে বন্ধ আছে, একটা নিউজ চলে আসলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা একটা অনলাইন পত্রিকায়, কিরকম করে যে এখন ফ্যাক্টরি নতুন করে খুলে ফেলবে। এই ধরনের নিউজ দিয়ে কি করা হয়, শেয়ারগুলাকে 5 টাকার শেয়ারকে 15 টাকায় নিয়ে যাওয়া হয়, এবং আমাদের মতো সাধারণ জনগণকে সেই শেয়ারগুলোতে আটকানো হয় টপ প্রাইসে, তারপরে তারা সারা জীবনের জন্য কান্নাকাটি করে। এই হচ্ছে মূল বিষয়। তো আমাদের দেশে আমরা আসলে ম্যাক্সিমামই তো আসলে ক্যাপিটাল মার্কেট নিয়ে ওই ধরনের পড়ালেখা আমরা করি না, বা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের আগে আপনার যে জানা বোঝার দরকার আছে এই বিষয়গুলো আমরা ওইভাবে ভাবি না, বা ভাবানোর ব্যাপারে কেউই আসলে আমাদেরকে ওইভাবে সচেতন করে না, বা আমরা নিজেরাও সচেতন হই না, যার কারণে এই ধরনের ওনারশিপ চেঞ্জের যে মানে নিউজ, তারপরে টেক ওভারের নিউজ, এবং ফ্যাক্টরি খুলবে, এই ধরনের নিউজ শুনে যে শেয়ারগুলো আসলে ডিলিস্টিং হওয়ার কথা ওই শেয়ারগুলোতেই আমরা যাই, এবং এই ম্যানিপুলেশন চক্র কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে, আমাদের যে গ্রিড আছে, আমাদের যে লোভ আছে, একটা শেয়ার কিনে 3 দিনে 3টা হলটেডে 30% প্রফিট মেক করার যে লোভটা আছে আমাদের, এই লোভটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু আমাদেরকে ম্যানিপুলেট করে আমাদের টাকাগুলা মার্কেটে নষ্ট করার একটা প্রসেস তারা চালু রেখেছে দীর্ঘদিন ধরে, এবং আমরা কিন্তু সেভাবেই এই জায়গায় আমাদের টাকাগুলা লস করতেছি। সো আসলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট একদমই শর্ট টার্মের জিনিস না, মার্কেট আসলে লং টার্মের জায়গা। ইনভেস্টমেন্ট করার আগে ভালো কোম্পানি খুঁজে বের করা এবং লং টার্মের জন্য ইনভেস্টমেন্টে থাকা, এটা হচ্ছে বাঁচার মূল উপায়। এবং ক্যাপিটাল মার্কেটে আপনি দেখেন সবাই খালি প্রফিট করতে চাচ্ছে, কিন্তু সবার আগে শিখতে হবে ক্যাপিটালটা কিভাবে প্রোটেক্ট করা যায়। আপনি যদি ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারেন এবং 10 বছর যদি এই মার্কেটে ক্যাপিটাল নিয়ে টিকে থাকতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। কিন্তু আমরা আসলে মার্কেটে আসতেছি হচ্ছে 2 মাস 3 মাসের ফোকাসে, এবং আমাদের টার্গেটই হচ্ছে T+2, মানে আজকে কিনে আজকে রবিবার কিনে মঙ্গলবারে বিক্রি করব, এবং 10 to 20% প্রফিট কিভাবে পাওয়া যাবে, কোন শেয়ারে নিউজ আছে, যে শেয়ারের নিউজে কিনবো এবং 2 দিনে আমি মোটামুটি 15-20% প্রফিট পাবো। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটির কারণেই, এই গ্রিডের কারণেই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ অফ পিপল আমাদেরকে এই ওনারশিপ চেঞ্জের নিউজ, টেক ওভারের নিউজ এবং ফ্যাক্টরি রিওপেনের নিউজ দিয়ে ম্যানুপুলেট করে আমাদের টাকাগুলা তারা মার্কেটে ধ্বংস করার ব্যবস্থা করতেছে। সো আমরা যদি সচেতন না হই, তাহলে আপনি নিজের টাকা নিয়ে যদি নিজেই সচেতন না হন, তাহলে আপনাকে আসলে কে সচেতন করবে? এই জিনিসটা আমার মনে হয় বোঝা উচিত। তার মানে আমি এখানে বুঝাতে চাইলাম যে
ইন্ডিয়ার মার্কেট 17,000 থেকে 86,000 উঠছে, তারপরও ইন্ডিয়ার মার্কেটে ডে ট্রেডারের 93% লসে কেন? তার মানে ডিএসসি ইন্ডেক্স যদি উঠতেই থাকে এরপরেও যে আপনি এরপরে যখন 2 বছর 3 বছর পরে মার্কেটটা ক্র্যাশ করবে 3 মাসের মধ্যেই যে আপনি আবার ওই লসে চলে যাবেন, এটাই কিন্তু বাস্তবতা। তার মানে মার্কেটে ডে ট্রেডিং চালু হলে বা মার্কেট যদি ফুল ফোর্সে আপে যাওয়া শুরু করে তাহলে যে আপনি অটোমেটিক প্রফিটে চলে যাবেন, ব্যাপারটা আসলে এরকম না। আপনাকে ডে ট্রেডিং থেকে দূরে থাকতে হবে এবং এই এফএনওর যে শর্ট টার্ম ট্রেডিং T+2 এর যে অ্যাডিকশন, এখান থেকে বেরোয় আসতে হবে এবং ভালো শেয়ার খুঁজে বের করতে হবে এবং এই খারাপ ধরনের ডিলিস্টিং হওয়ার মতো যোগ্য জাঙ্ক আইটেমে এই নিউজের উপর বেস করে কেনা বন্ধ করতে হবে। তবেই হয়তো আপনি ক্যাপিটাল মার্কেটে আপনার ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনার টাকা আসলে থাকবে না। আপনি মার্কেটে আশা নিয়ে ঢুকবেন, কিন্তু শেষ বেলায় টাকা পয়সা চলে যাবে এবং আপনি গালাগালি দিতে দিতে বেরোবেন যে এই মার্কেট ভালো না, এই দেশ ভালো না, এই দেশের ইকোনমি ভালো না, এই মার্কেট কোনোদিনই ভালো হবে না। এই ধরনের নেগেটিভ কথা বলে আমরা আসলে মার্কেট থেকে বের হয়ে যাব। আমরা আবারও বলছি যে মার্কেট হচ্ছে লং টার্মের জায়গা। এখানে মার্কেটে বিনিয়োগ করতে হবে ফান্ডামেন্টাল স্টকে, মানে ভালো শেয়ার যে কোম্পানি আগামী 15-20 বছর ব্যবসা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যাদেরকে এই মুহূর্তে আন্ডার ভ্যালুড প্রাইসে পাওয়া যাচ্ছে, এই ধরনের কোম্পানিতে আমার অলস টাকা নিয়ে মার্কেটে এসে আমাকে লং টার্মের জন্য ওয়েট করা, সেটা হতে পারে 2 বছর 3 বছর 4 বছর, এটি হচ্ছে সঠিক অ্যাপ্রোচ। আমি আশা করি বাংলাদেশের মানুষ এই অ্যাপ্রোচটা বুঝবে বা বোঝার চেষ্টা করবে। আমরা যদি সকলে এই অ্যাপ্রোচটা নিতে পারি তবেই আমাদের অ্যাকাউন্ট প্রোটেক্ট থাকবে, আমাদের ক্যাপিটাল প্রোটেকশন পাবে এবং আস্তে আস্তে আমরা এই মার্কেট থেকে সুফল নিতে পারবো। তো আপনাকে আসলে ভালো বিজনেস আইডেন্টিফাই করতে হবে, আপনাকে মাইন্ডসেট ঠিক করতে হবে, আপনার ভালো শেয়ার কেনার যে প্রবণতা সেটা বাড়াইতে হবে এবং এই মার্কেটে আসলে পার্টিসিপেট করার আগে একজন ইনভেস্টরের ন্যূনতম লার্নিং বা ন্যূনতম জ্ঞান থাকা দরকার যে মার্কেটে কিভাবে পার্টিসিপেট করতে হয়, শেয়ার বাজার কি। মানে আপনি দেখেন অন্য যে কোনো কাজের জন্য আপনি ট্রেনিং নেন, কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসার আগে আপনি কিচ্ছু করেন না। আপনি জাস্ট একটা বিও অ্যাকাউন্ট খুলেন, সেখানে 2 4 5 10 20 লাখ টাকা রাখেন, এরপর আপনি আপনার ট্রেডারকে জিজ্ঞেস করেন ভাই কি শেয়ার কিনা যায় বা আইটেম দেন, তারা আইটেম দেয়, আপনি কিনেন, কেনার পর যখন লস করেন আবার কি করেন, এভারেজ করেন। এভারেজ 2-3 বার করার পর যখন আর উপায় থাকে না তখন কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকে না। সো ক্যাপিটাল মার্কেট একটা বিশেষায়িত জায়গা, এটার জন্য একটা স্পেশাল স্কিল সেটের প্রয়োজন। এই জিনিসটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো তত তাড়াতাড়ি আমরা মার্কেটে লস থেকে মুক্ত থাকবো এবং আমরা আস্তে আস্তে প্রফিটাবিলিটির দিকে যাব। এটা হচ্ছে মূল কথা। দর্শক এই মুহূর্তে একটু জানিয়ে দিচ্ছি, আপনারা অনেকেই জানেন মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স আছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এই দুইটা বিষয় এই কোর্সের মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করি। এই কোর্সটা যদি কেউ সাকসেসফুলি করতে পারেন আপনি সফলভাবে ইনভেস্টিং এবং ট্রেডিং করতে পারবেন বলে আমরা মনে করি। আগামী 14ই মার্চ 2025 তারিখে নেক্সট ব্যাচটি শুরু হতে যাচ্ছে। আপনার যদি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে এবং আপনার যদি টাইম এবং এফোর্ট দেওয়ার মতো মেন্টাল কন্ডিশনে আপনি যদি থাকেন তাহলে অবশ্যই আমরা আপনার যে সাকসেসফুল ট্রেডিং বা ইনভেস্টমেন্টের যে জার্নি, সেই জার্নিতে আমরা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সো মাস্টার দ্য মার্কেটের পরবর্তী ব্যাচে যদি জয়েন করতে চান আমাকে ইমেল করতে পারেন stockanalyst@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। দর্শক আরেকটু বলে রাখছি যে আসলে আমার কোর্সটাই যে করতে হবে নট নেসেসারি। ইউটিউবেই প্রচুর পরিমাণে লার্নিং কন্টেন্ট আছে, আপনি যদি নিজে নিজে শেখার প্র্যাকটিস করতে পারেন এটাই সবচাইতে ভালো। আপনি ইউটিউবে ভালো ভালো চ্যানেলে আপনি ফলো করেন। আপনি যদি ইউটিউবে সারাদিন খালি আইটেম খুঁজে বেড়ান তাহলে আসলে তো লার্নিং হবে না। সোশ্যাল মিডিয়াতে আপনি যদি খালি আইটেম খুঁজে বেড়ান তাহলে তো আসলে আপনার নিজের শিক্ষা হইলো না। সো আপনাকে আসলে মার্কেটে শিখতে হবে। ইউটিউবে প্রচুর পরিমাণে লার্নিং কন্টেন্ট আছে, হিন্দিতে আছে, ইংরেজিতে আছে, বাংলায় কন্টেন্ট আসলে একটু কম আছে। আমরাও অনেক লার্নিং কন্টেন্ট অলরেডি দিয়েছি। এছাড়াও আইএমকে ফিনটেক স্কুল নামে আমাদের আরেকটি চ্যানেল আছে, সেখানেও আমরা প্রতিদিন লার্নিং কন্টেন্ট কিন্তু আপলোড করছি। সো কেউ যদি নিজে নিজে শিখতে চায় তাহলে কিন্তু তিনি 3-4 মাস 6 মাসে বা 1 বছর অনেক কিছু শিখতে পারবেন। এছাড়াও বই তো আছেই, আপনি গুগলে বা ওশেন অফ পিডিএফ এই টাইপের ওয়েবসাইটে যদি আপনি যান আপনি ইনভেস্টমেন্ট রিলেটেড অনেক বই পাবেন যেগুলো ফ্রিতে ডাউনলোড করে আপনি নিজেও পড়ে পড়ে শিখতে পারেন। তো কারো যদি বই দরকার হয় শেখার জন্য চাইলে আমাকে ইমেল করেন stockanalyst@gmail.com। আমি আপনাকে বই দিয়ে দিব, পিডিএফ বই, যেগুলো আপনি পড়ে নিজে নিজেও শিখতে পারবেন। আমার কাছে কোর্স করতে হবে নট নেসেসারি, আপনি চাইলে ইউটিউব দেখে বই পড়ে নিজে নিজেও শিখতে পারেন। তো আমার একটাই অনুরোধ, মার্কেট আমাদের ভালো হচ্ছে না এটা আমরা জানি, আমাদের মার্কেট দীর্ঘদিন ধরে খারাপ আছে এটাও আমরা জানি, যার কারণে আমাদের মধ্যে
হতাশা কাজ করছে, এটাও আমরা জানি। যেমন আমাদের ডিএসসিএক্স ইন্ডেক্স যদি আমরা দেখি, দীর্ঘদিন ধরে আমরা শুধু ডাউন ট্রেন্ডই দেখতেছি। অর্থাৎ 2022 সালে 2021 সালের অক্টোবর মাস থেকে আমরা যে ফলটা দেখলাম, সেই ফলেই আমরা আছি। এখনো মার্কেট উঠতে পারতেছে না। তবে একটা মার্কেটের ব্যাপারে পজিটিভ দিক হচ্ছে, আমরা মোটামুটি এর আগের যে করোনার ফল থেকে আমরা যদি হিসাব করি, করোনার থেকে এ পর্যন্ত যদি কারেকশন চিন্তা করি, মার্কেট মোটামুটি 61% কারেকশন করেছে। অর্থাৎ মার্কেট তার একটা গোল্ডেন জোনে চলে আসছে। এখান থেকে মার্কেট উপরের দিকে রিভার্স করার সম্ভাবনা বেশি, এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা কম। তো আমাদের দেশে মার্কেট ভালো হচ্ছে না, দীর্ঘদিন ধরে এটা নিয়ে হতাশা আছে, কথা সত্য। কিন্তু তারপরেও তো আলটিমেটলি আপনাকে গ্রামার তো মেনটেন করতেই হবে, আপনাকে ভ্যালু ইনভেস্টিং করতেই হবে। কারণ মার্কেটে প্রফিট কবে পাবেন সেটা আপনার হাতে নাই, কিন্তু মার্কেটে লস ঠেকানোটা কিন্তু আপনার হাতে আছে। বা মার্কেট থেকে টোটালি ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর মতো ক্যাপাবিলিটি আপনার থাকবে, যদি আপনি লার্নিংয়ে মনোযোগ দেন, সঠিক অ্যাপ্রোচটা যদি নেন, আপনার মার্কেটে পার্টিসিপেশনের ব্যাপারে যদি সঠিক ওরিয়েন্টেশন থাকে, তাহলে অবশ্যই প্রফিট করতে পারেন বা না পারেন, লস অন্তত করবেন না, এটা আমরা বলতে পারি। তো আমাদের আসলে ক্যাপিটাল প্রোটেকশনের দিকে মনোযোগ দিতে হবে। আশা করছি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টররা নিজের ক্যাপিটালটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেই বিষয়ে লার্নিং এর ব্যাপারে ফোকাস করবেন। আমাদের ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেল এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলের মূল মোটো হচ্ছে আপনাদেরকে লার্নিং এর দিকে অনুপ্রেরণা যোগানো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।